প্রিয় দর্শক, টনসিল বা অ্যাডিনয়েড এটা আমাদের সবার মাঝেই আছে, কিন্তু কখন এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যখন এটা বড় হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, এবং তখন আসলে করণীয়টা কি? তখন অপারেশন করব না কি করব, কোন বয়সে করব? এ ধরনের অসংখ্য প্রশ্ন কিন্তু আমাদের সবার মাঝেই থাকে, স্পেশালি যারা মা বাবা, তাদের এই কনসার্নটা অনেক বেশি। তাদের এই কোয়ারিজগুলোর উত্তর নিয়ে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিজয় টেলিভিশনের বিশেষ আয়োজন স্বাস্থ্য পরামর্শে। আর আজকে আমার সাথে রয়েছেন এই বিষয়ে একজন এক্সপার্ট, ডক্টর মুস্তাফা কামাল আরিফিন, নাক কান গলা বিশেষজ্ঞ, কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো টনসিল এবং অ্যাডিনয়েড নিয়ে। বেসিক্যালি আমরা জানি যে টনসিল কি, অ্যাডিনয়েড কি, তাও দর্শকদেরকে জানানোর জন্য একটু জানতে চাই। টনসিল আর অ্যাডিনয়েড এই দুইটা জিনিস হচ্ছে আসলে এক ধরনের লিম্ফয়েড অর্গান আমরা বলি। যে লিম্ফয়েড টিস্যু যেটা হচ্ছে যে বাংলায় যদি আমরা বলি এটাকে লসিকা গ্রন্থি। আমাদের শরীরে মানবদেহে এরকম 4 থেকে 500 লিম্ফয়েড অর্গান সারা শরীরে থাকে। এর মধ্যে সবচেয়ে বাইরের দিকে এক্সপোজ অবস্থায় থাকে, মুখ হাঁ করলেই দেখা যায় 2টা টনসিল, আর নাকের পেছনে থাকে অ্যাডিনয়েড। এই 3টা হচ্ছে এই লসিকা গ্রন্থি, যে 400-500 মানুষের শরীরে থাকে, এর মধ্যে 3 জন, তবে সবচেয়ে বাইরের দিকে অবস্থিত। আমি দেখি যে অনেক মানুষ কি হয়েছে, তার টনসিল ফুলে গিয়েছে, কি হয়েছে, তার টনসিলাইটিস হয়েছে, তার মানে টনসিলের সমস্যা এমন মানুষ আমি দেখি না, যে খুব কম। আসলে বেসিক্যালি এটা কখন সমস্যা? এটা তো একটা নর্মাল জিনিস যে সবার গলায় 2টো টনসিল থাকবে, ছোট বয়সে বাচ্চাদের ক্ষেত্রে 12 বছরের নিচে নাকের পেছনে অ্যাডিনয়েড টিস্যু থাকবে, এটা নর্মাল। অ্যাডিনয়েড যেটাকে আমরা বলি এটাও আসলে এক ধরনের টনসিল। এটাকে বলে ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, বা নাকের যেখানে শেষ গলার যেখানে শুরু সেই জায়গাটার মধ্যে যে টনসিল থাকে ওটাকেই বলে অ্যাডিনয়েড। আর গলার যে 2টা টনসিল এটাকে বলে প্যালাটাইন টনসিল বা দি টনসিল। এই লিম্ফয়েড অর্গান 3টা এগুলো হচ্ছে শরীরের সবচেয়ে বেশি এক্সপোজড এরিয়াতে, যেমন মুখ হাঁ করলেই দেখা যায় 2টা টনসিল, নাকের পেছনে থেকে একটা অ্যাডিনয়েড। নাক দিয়ে সংক্রমণ যদি যায় সেটা অ্যাডিনয়েডকে ইনফেক্টেড করে, আর গলা দিয়ে যদি সেটা যায় মানে মুখ দিয়ে যদি যায় সেক্ষেত্রে টনসিলকে ইনফেক্টেড করে। যদি দেখা যায় যে কখনো গলা ব্যথা হচ্ছে, যে টনসিল ফুলে উঠেছে, অনেক সময় সেগুলোতে পুঁচের মতো হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, তো খাবার খেতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা পড়তে থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তারা খাবার খেতেই পারে না। তো আবার কখনো দেখা যায় যে এত বেশি ইনফেকশন হয়নি, কিন্তু টনসিলের সাইজ এত বড় হয়ে গিয়েছে যে খাবার খেতে অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার একইভাবে অ্যাডিনয়েডের যে বিষয়টা সেটাও, এই সমস্যাগুলো বেসিক্যালি ঠান্ডার সাথে রিলেটেড মূলত। বিশেষ করে যদি কারো ঠান্ডা লাগে বা ঘন ঘন ঠান্ডা লাগে, অথবা অ্যালার্জির প্রবলেম যাদের আছে, যে তখন দেখা যায় যে অল্প একটু ঠান্ডা লাগলো, নাকের পিছনের অ্যাডিনয়েডটা ফুলে উঠলো, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। আবার টনসিলগুলো আরও ফুলে উঠলো, আরও শ্বাস প্রশ্বাস নিতে বা খাবার খেতে কষ্ট হচ্ছে, তখন এগুলো একটা প্রবলেম। তবে এটা তো আর্লি পিরিয়ডেই হচ্ছে ডায়াগনোসিস হয়ে যায়, মানে একটা বাচ্চার কখন আসলে এই জিনিসটা মানে তার প্রবলেম হিসেবে দেখা দেয়? টনসিলের প্রবলেম জীবনের যে কোনো সময় হতে পারে, কিন্তু অ্যাডিনয়েডের যে প্রবলেম সাধারণত এটা 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তবে ইদানিং আমরা দেখি যে যাদের সময় মতো চিকিৎসা ঠিক মতো হয়নি, তাদের ক্ষেত্রে পূর্ণবয়স্ক মানুষদের জন্য আমরা 20 বছর, 30 বছর, এমনকি 55-60 বছর বয়সের লোকজনেরও দেখতে পাচ্ছি যে অ্যাডিনয়েড রয়ে গিয়েছে, যে ছোটোবেলা থেকেই ছিল, তো দেখা গেছে ওটা ঠিকমতো চিকিৎসা করা হয়নি। এর কারণে অনেকগুলো প্রবলেম হয়, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে বাচ্চাদের যেহেতু একদম আর্লিয়েস্ট পিরিয়ডে এটা ধরা পড়ে যায়, তখন আসলে ট্রিটমেন্ট চয়েসটা কি বা কি করতে হয়? অনেক গ্রেডিং সিস্টেম আছে, স্পেশালি অ্যাডিনয়েডের ক্ষেত্রে। যেমন আমরা বলি যে যদি অ্যাডিনয়েডের গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4, গ্রেড 1, 2 যদি থাকে সেক্ষেত্রে বেশিরভাগ সময় কোনো অপারেশনের কোনো প্রয়োজন নাই। যদি আমরা প্লেন একটা এক্সরে করি, এক্সরেতে দেখা যায় যে শ্বাসনালীর 1/3 কম জায়গা অ্যাডিনয়েড টিস্যুটা দখল করে আছে। যদি এমন হয় সেটা হচ্ছে গ্রেড 1। যদি 1/3 বেশি কিন্তু 2/3 কম জায়গা দখল করে, দ্যাট ইজ কল্ড গ্রেড 2 অ্যাডিনয়েড। যদি 2/3 বেশি জায়গা দখল করে থাকে শ্বাসনালীর, সেক্ষেত্রে সেটা হচ্ছে গ্রেড 3 অ্যাডিনয়েড। আর যদি 100% দখল করে থাকে সেটা গ্রেড 4 অ্যাডিনয়েড। এই ক্ষেত্রে গ্রেড 1 অ্যাডিনয়েড যদি হয়, এটা তো বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল, সবার থাকবে, 12 বছরের নিচে সমস্ত বাচ্চাদেরই অ্যাডিনয়েড গ্রেড 1 থাকবে, এটা নর্মাল। যদি গ্রেড 2 আসে, এটার মানে হচ্ছে যে তার একটু অ্যাডিনয়েডের প্রবলেম হচ্ছে, একটু বড় হয়েছে। সেটার ম্যানেজমেন্ট হচ্ছে যে সিমটম আছে, আমরা একটু ওষুধ দিব, ওষুধপত্র দিলে শতকরা 80 থেকে 90% রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। আচ্ছা, ভালো হয় না 10 থেকে 20%। তারা কারা? যাদের হচ্ছে কানে প্রবলেম আছে, শুধু ওই শ্বাস নিতে পারছে না তা না, যে বাচ্চাদের কানে প্রবলেম থাকে এবং এই
এরা হচ্ছে এই 10-20% যাদের ওষুধ দিলে ভালো হয় না। আচ্ছা। তখন দেখা যায় এদের অপারেশন লাগে। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কানে কি কি প্রবলেম। আচ্ছা, কানের প্রবলেমটা কি ইন্ডিভিজুয়াল নাকি অ্যাডিনয়েডের সাথে রিলেটেড? অ্যাডিনয়েডের সাথে পুরোপুরি রিলেটেড বাচ্চাদের ক্ষেত্রে। 3টা ঘটনার যে কোনো একটা যদি হয়, বাচ্চা যদি কানে কম শুনে, অথবা যদি বাচ্চার কানে মাঝে মাঝেই ব্যথা হয়, অথবা যদি বাচ্চার কান দিয়ে পুঁজ বা পানি পড়ে, এই 3 ঘটনার কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে গ্রেড 2 অ্যাডিনয়েডের ক্ষেত্রেও সার্জারি লাগে। আর যদি গ্রেড 3 অ্যাডিনয়েড ধরা পড়ে এক্সরেতে, সেক্ষেত্রে অন্য কোনো অপশন নাই আসলে। সেক্ষেত্রে এটা সার্জারি। আর গ্রেড 4 মানে হচ্ছে ইমিডিয়েট সার্জারি। এবং গ্রেড 4-এর যে বাচ্চা, এটা আসলে কি বলবো, ওই প্যারেন্টসরাই আসে অপারেশন করার জন্য। যে মানে ওই বাচ্চা আপনার চেম্বারে বসে থাকলে আপনি সাউন্ড শুনেই বুঝবেন যে এই বাচ্চার অবস্থা খারাপ। তার রীতিমতো স্ট্রাইডারের মতো সাউন্ড হতে থাকে, যে সে বসে থাকলেও জোরে জোরে শ্বাস নিচ্ছে মুখ দিয়ে। তো এটা ঘুমানোর দরকার নেই, এমনিতেই বাচ্চা সাউন্ড করতে থাকে। তো এই জন্য আমি যদি ইন এ নাটশেল বলি, গ্রেড 1-এর বাচ্চা কোনো কিছু করার দরকার নেই, নো সিমটম, নো ট্রিটমেন্ট। গ্রেড 2 মোর দেন 80-90% কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। গ্রেড 3 এবং গ্রেড 4 হলে ডাইরেক্ট সার্জারি। গ্রেড 2-এর ক্ষেত্রে 10-20%-এর ক্ষেত্রে একটু জাজমেন্টের ইস্যু আছে, যদি তার কানে প্রবলেম থাকে সেক্ষেত্রে। আর আরেকটা জিনিস, এই একই সাথে টনসিলের একটা বিষয় আছে। এই দুইটা যেহেতু একসাথেই সমস্যা হয়, টনসিলের ক্ষেত্রে আমরা কখন অপারেশন করি? টনসিলের অপারেশনটা আমরা করি যদি কারো গলার টনসিল এত বেশি বড় হয়ে যায় যে খাবার খেতে অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর ইন্ডিকেশন, যেটা বাচ্চাদের এবং বেশ মোটাসোটা বড় মানুষদের হয়, যে শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, তখন দেখা যায় সার্জারিটা করতে। এছাড়া শুধু যদি টনসিলের প্রবলেম থাকে, তখন আমরা সার্জারিটা কখন করি? যদি একদম নির্দিষ্ট ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া আছে। 1 বছরে যদি কারো 7-8 বার বা তার চেয়ে বেশি বার গলা ব্যথা হয়, অথবা পরপর 2 বছর যদি অন্তত 3-4 বার করে গলা ব্যথা হয়, অথবা পরপর 3 বছর যদি কমসে কম 2 থেকে 3 বার গলা ব্যথা হয়, অথবা 3 বছরের বেশি সময় প্রতি বছর অন্তত 1 বার করে যদি গলা ব্যথা হয়, এই রেগুলারিটি যদি মেনটেন করে, দেন গো ফর সার্জারি। আদারওয়াইজ এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে আসলে টনসিলের ব্যাপারটা কিভাবে ধরা পড়ে সেটা নিয়েও আমি একটু শুনতে চাইবো একটা ব্রেক থেকে ফিরে আসবার পরে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম টনসিল এবং অ্যাডিনয়েডের যত সমস্যা নিয়ে। এই বিষয়ে কথা বলবো আরও কিছুটা সময়। নিচে একটা ছোট্ট বিরতি, স্বাস্থ্য পরামর্শে ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক। সাথে আছে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ। আমরা কথা বলছিলাম টনসিল এবং অ্যাডিনয়েডের যত সমস্যা নিয়ে। আমার সাথে রয়েছেন ডক্টর মোস্তফা কামাল আরিফিন, নাক কান গলা বিশেষজ্ঞ। আরও একবার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে টনসিলের প্রবলেমটা সব বয়সী হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কখন এটা বোঝা যায় বা কী ধরনের প্রবলেম তৈরি করে? টনসিলের যে প্রবলেমটা, সেটার কথা আমরা বলছিলাম যে 1 নম্বর প্রবলেম হচ্ছে যে গলায় ব্যথা হয়। গলায় ব্যথা হয় বাচ্চাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে খুব ফ্রিকুয়েন্টলি গলা ব্যথা হতে থাকে। এমনকি কখনো কখনো দেখা যায় যে গলা মানে বাচ্চাদের তো একটাই ভাষা, কান্না করা। যে বেশি ছোট বাচ্চা যে, ওদের দেখা যায় অনেক সময় জ্বর হচ্ছে কিছুদিন পর পর, কিন্তু কোনো কারণ ধরা যাচ্ছে না। তখন আসলে আমরা সবাইকে এটা বলি যে সব বিষয়ে ডাক্তারদেরকেই, যদি বাচ্চার এরকম আনএক্সপ্লেইনড কান্নাকাটি থাকে, যে কেন কান্না করছে কেউ জানে না, সেক্ষেত্রে 2টা জিনিস একটু মনোযোগ দেওয়ার জন্য, একটা হচ্ছে কানে ব্যথা হচ্ছে কিনা, আর একটা হচ্ছে গলায় ব্যথা হচ্ছে কিনা। যেমন একটা কমনলি দেখে যে পেটে ব্যথা হচ্ছে কিনা, এটার দিকে সবাই একটু কনসার্ন থাকে, কিন্তু কানে ব্যথাটা অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বাচ্চা কানে হাত দিয়ে কান্না করছে, হ্যাঁ, সেক্ষেত্রে এইটাও টনসিলের প্রবলেমের একটা চিহ্ন। জি, টনসিলের পেইন অনেক সময় কানে হয় এবং গলায়ও হয়। এটা টনসিলের মেইন লক্ষণ বলেন বা উপসর্গ বলেন, মেইন জিনিস হচ্ছে ব্যথা। আর হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে থাকে অনেক সময়, যখন গিলতে পারে না তখন নিজের লালাটাও গিলতে পারে না, তখন দেখা যায় যে এই মুখ দিয়ে লালা পড়ছে, আর জ্বর চলে আসে। তারপর আর বড়দের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি টনসিলের সাইজটা অনেক বেশি বড় হয়ে যায়, তখন দেখা যায় যে সে মুখ হাঁ করে থাকে, শ্বাস নিতে পারে না। অ্যাডিনয়েডে যেমন হয়, এই শুধু টনসিল বড় হলেও কিন্তু মানুষের শ্বাসনালীর রাস্তা ছোট হয়ে যায়, যে কারণে মুখ হাঁ করে শ্বাস প্রশ্বাস নিতে হয়। বাচ্চাদের কোনো এজ লিমিট আছে অ্যাডিনয়েড বা টনসিলের ক্ষেত্রে যে অপারেশনে যাব আমরা এই বয়সের পরে? এখনকার দিনে আসলে এজ লিমিট আর বারটা উঠে যাচ্ছে ডে বাই ডে। কেন? কারণ হচ্ছে আমরা আগে যখন ট্রেনিংয়ের সময় ছোটোবেলায় দেখতাম, মানে আরও সেটা 10-15 বছর আগে, তখন দেখতাম যে 3 বছরের নিচে কোনো বাচ্চাদেরকে অ্যাডিনয়েড বা টনসিল অপারেশন করা হতো না সাধারণত।
কেন সাধারণত এই জায়গাগুলা অপারেশন করলে একটু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। এই রক্তপাত যেহেতু ছোট বাচ্চাদের শরীরে রক্ত থাকেই কম, সেই ক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি একটা বিষয় ছিল। কিন্তু যখন ডে বাই ডে আমরা যত বেশি টেকনোলজি আমাদের সার্জারির ফিল্ডে যোগ হচ্ছে, দেখা যাচ্ছে যে এখন টনসিল অপারেশনে কোনো ব্লাড লস হয় না, ইউজুয়ালি 2-3 ফোঁটা ব্লাডও যায় বা যায় না এই ধরনের। বেশিরভাগ ক্ষেত্রে এখানে অনেক ধরনের টেকনোলজি আমরা ইউজ করি, যেমন ডায়াথার্মি ইউজ করা হয় সবচেয়ে বেশি। আর অ্যাডিনয়েড যে অপারেশন, সেটাতে দেখা যায় ব্লিডিং আসলে এটা এত দিন ধরে এটাকে খুব বেশি কন্ট্রোল করা যেত না। জাস্ট লাস্ট 8-9 ইয়ার্স ধরে কিছু নতুন টেকনোলজি চলে এসছে, যেটার কারণে এখন ব্লিডিং আসলে আমাদের জন্য এখন কোনো ইস্যু না। স্পেশালি কবলেশন টেকনোলজি যখন চলে আসে, কবলেশন টেকনোলজি এটা আমরা বলবো যে বিজ্ঞানের একটা অসাধারণ আবিষ্কার, যেটার জন্য এখন অ্যাডিনয়েড অপারেশন সম্পূর্ণ রক্তপাতবিহীনভাবে আমরা এটা করতে সক্ষম। যে কারণে যদি কেউ অ্যাডিনয়েডের প্রবলেম বা টনসিলের প্রবলেমে অসুস্থ থাকে, এটার জন্য তার শরীরে বিভিন্ন প্রবলেম হচ্ছে, তার ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার হচ্ছে, তার দেখা যাচ্ছে যে ক্রনিক নেজাল অবস্ট্রাকশনের কারণে ইসকেমিক হার্ট ডিজিজের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো ত্বরান্বিত হয়ে যাচ্ছে। তো আমরা বলি যে তার ব্রেইনের গ্রোথ কম হচ্ছে, হার্টের উপর চাপ পড়ছে, পুরো শরীর তার গ্রোথ হচ্ছে না। তো এই জিনিসগুলা এটা মেনে নেওয়া যায় না। আগে এটা মেনে নিতে বাধ্য আমরা হতাম, এই কারণে যে ব্লিডিং টিডিং হলে রিস্ক বেনিফিট যে হিসাবটা, সেটা সব জায়গাতেই করতে হয়। যেহেতু ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি, তো থাক একটু আমরা মেনে নিলাম। কিন্তু এখন আর এই বিষয়টা নেই। আমরা গত 6-7 বছর ধরে 2 বছর হলেই বাচ্চাদের অপারেশন করতে আর একদিনও দেরি করি না, যদি তার অ্যাবসলিউট ইন্ডিকেশন থাকে। রিসেন্টলি কবলেশন টেকনোলজির আধুনিকায়নের কারণে দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগে 8 মাস বয়সের বাচ্চারও অ্যাডিনয়েড অপারেশন করেছি, আলহামদুলিল্লাহ, উইদাউট লসিং 2 to 3 ml ব্লাড, যে এখন কোনো ব্লাড লস হয়ই না। সো দ্যাট দেখা যায় যে তাহলে আর বাচ্চাটাকে আমরা কেন শুধু শুধু কষ্ট দিব, যে আরেকটু বড় হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জন্য এখন আসলে এই বয়সের বারটা নেই। বাচ্চাদের সমস্যা তো বাচ্চাদের ডক্টরের কাছেই যাওয়া হয়, কিন্তু তাদের কাছ থেকে রেফার্ড হয়ে যে ইএনটি ডক্টরের কাছে যাবে, এই কাজটা তো একজন পেডিয়াট্রিশিয়ানই করার কথা। জি জি, আমি সেই মেসেজটাই দিতে চাচ্ছিলাম। আমাদের এখন পেডিয়াট্রিশিয়ান যারা আছেন, শিশু বিশেষজ্ঞ, তারা কিন্তু আমাদের কাছে খুব ফ্রিকুয়েন্টলি পেশেন্ট পাঠান এবং আমরা এটাকে ওয়েলকাম করি। এখানে একটা অনেক ক্ষেত্রে মিসকনসেপশন কাজ করে যে বাচ্চাগুলো যদি বড় হয়ে যায় তখন এই অ্যাডিনয়েডের প্রবলেমগুলো বিশেষ করে চলে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেই এটা হয়তো একটু কম জানেন বা একটু বোঝায় প্রবলেম থাকতে পারে। বিশেষ করে আমাদের জনসাধারণ এটা সবাই যদি সার্জারি না করতে হয় সেটা সবচেয়ে ভালো। এই জন্য সবাই চায় যে সার্জারিটা অ্যাভয়েড করতে। জনশ্রুতি আছে যে 12 বছরের পরে অ্যাডিনয়েড বা টনসিলের প্রবলেম থাকে না, ভালো হয়ে যায়। তাহলে আমরা এটা এই পর্যন্ত কোনো রকম ঠেকার কাজ চালাই, ওষুধপত্র দিয়ে, সে আর পরবর্তীতে এটা লাগবে না। বাট ইট ইজ দ্য মোস্ট মিসকনসেপ্ট রিগার্ডিং অফ টনসিলাইটিস এন্ড অ্যাডিনয়েড। আমরা বলি যে যখনকার কাজ এটা তখনই করতে হয়। হিউম্যান ব্রেন ডেভেলপমেন্ট উইদিন 3 to 5 years মোর দেন 70% কমপ্লিট হয়ে যায়, এবং উইদিন 12 years এইটা মোর দেন 90% শেষ হয়ে যায়। মানে এরপরে বেসিক্যালি আর হিউম্যান ব্রেন ডেভেলপ করে না। তো এখন যে বাচ্চাটা অ্যাডিনয়েডের প্রবলেমের জন্য বা টনসিল এনলার্জমেন্টের জন্য হাইপোক্সিয়াতে আছে, মানে ঘুমের মধ্যে তার ব্রেনে অক্সিজেন যাচ্ছে না ঠিক মতো, সেই ক্ষেত্রে তার ব্রেনটা ডেভেলপ হবে কিভাবে? 12 বছরের পরে যদি অ্যাডিনয়েডের প্রবলেম চলেও যায়, তো ওর ব্রেন তো আর বাড়বে না। এই কারণে ইউরোপে এই প্র্যাকটিসটা খুব কমন। জার্মানি এবং ইংল্যান্ডে আমাদের কিছু ফ্রেন্ডরাও আছে, তাদের কাছেও শোনা এবং অনেকের এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, যে সিটিজেনরা তাদের বাচ্চাদেরকে কোলে নিয়ে এসে সার্জনকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি এক্ষুনি অপারেশন করে দিবা। তখন সার্জনরা বলে যে আমরা 1-2 মাস ওয়েট করি। আর বিশেষ করে যারা ইংল্যান্ডের হেলথ সিস্টেম সম্পর্কে জানেন, ওদের সিরিয়াল থাকে, তখন বললো যে ওর 1 মাস বা 2 মাস পরে সিরিয়াল। এক্স্যাক্টলি। তখন দেখা যায় যে গার্জিয়ানরা ওরিড হয়ে যায় বা প্রেশার ক্রিয়েট করতে থাকে যে না তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। বলে তুমি এত ওরিড হচ্ছে কেন? তো ডাক্তার যদি বলে, তখন গার্জিয়ানরা বলে যে আমরা কোনো প্রতিবন্ধী প্রজন্ম নেওয়ার জন্য প্রস্তুত না। আমরা একটা দিনের জন্য বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যে হ্যাম্পার হয়, এটা আমরা মেনে নিব না। এক্স্যাক্টলি। এই নিউজটা এবং এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় যে দর্শকদের কাছে পৌঁছানো দরকার, যে একটা বাচ্চার 5 ইয়ার্সের মধ্যে হচ্ছে তার
অনেকটুকু মানে Exactly, 70 more than 70, 80%, 90% আমি তো জানি তো develop হয়েছে। 90% Exactly, ডেভেলপমেন্ট exactly, হয় এবং exactly. এরপরে কিন্তু মাত্র ঠিকই থাকে বলছেন। 10%। 10%, তো এই exactly, সময় যদি আপনি ঠিক অ্যাডিনয়েড বলছেন। এবং টনসিলাইটিসের জন্য সেটা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, সেটা পৃথিবীর কোনো মা বাবা চায় না। যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং অপারেশনের সময় বেসিক্যালি অনেক ধরনের সুপারস্টিশন অনেক মা বাবার মধ্যে থাকে, Exactly. স্পেশালি অ্যাডিনয়েড এবং টনসিলের অপারেশন। এই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে আসবার পরে। Exactly. ভিউয়ার্স, আবারও সময় হয়েছে একটা ব্রেক নেবার। আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, নিচ্ছি ছোট বিরতি, ফিরছি একটু পরেই। Once again, welcome back. This is me, Dr. Shravana Tauhida, and you're watching Bijo Television. আমাদের স্বাস্থ্য পরামর্শে আমরা কথা বলছিলাম টনসিল এবং অ্যাডিনয়েডের ট্রিটমেন্ট নিয়ে। ভিউয়ার্স, যখন এটা ইনফেক্টেড বা এনলার্জ হয়ে যাবে তখনকার কথা। আর এই বিষয়ে আমার সাথে যিনি অ্যাডভাইস দিচ্ছিলেন, পরামর্শ নিচ্ছিলাম যার কাছ থেকে, তিনি হচ্ছেন ডক্টর মুস্তফা কামাল আরিফিন, নাক কান গলা বিশেষজ্ঞ, কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল যেটা নিয়ে, যে অপারেশন, এবং অপারেশন নিয়ে আমরা বলেছি যে অপারেশন কখন করতে হবে, কি করতে হবে। বাট অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে 12 বছর পর্যন্ত ওয়েট করার যে একটা মিসকনসেপ্ট, সেটা কিন্তু দূর করেছি আমরা। কিন্তু আমি দেখেছি এরকম মা বাবাও রয়েছে যারা মনে করে যে টনসিলের অপারেশন হলে বা অ্যাডিনয়েডের অপারেশন হলে হয়তো বা তার বাচ্চা ঠিকমতো কথা বলতে পারবে না, তার বাচ্চা গান গাইতে পারবে না, তার বাচ্চার এটা হবে ওটা হবে। সো আপনারা কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করেন, বা আদৌ এ ধরনের কোনো ব্যাপার আছে কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিদিন হই। প্রতিটা পেশেন্টের প্যারেন্টসই এই কথাটা আমাদের জিজ্ঞেস করে, বিশেষ করে যারা একটু দেখা যায় যে বাচ্চাটা গান করে, অথবা একটা বাচ্চাকে হয়তো হিপস পরাচ্ছে, তখন তারা বলে যে এই টনসিলের অপারেশন, গলার অপারেশন করলে ওর গলা কি আর ঠিক হবে, ও কি গলা দিয়ে সাউন্ড ঠিক মতো বের হবে? তা আমাদের তো আশঙ্কা হচ্ছে যে ও হয়তো আর কখনো গান পারফর্ম করতে পারবে না, সে তো নতুন করে সিঙ্গার। এরকম আমাদের রেগুলারই আমরা পাই। তো সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি এই কণ্ঠনালী বা স্বরযন্ত্র যেটা, সেটা থাকে এইখানে, আর টনসিল থাকে এইখানে। তো এটার মধ্যে, দুইটার মধ্যে দূরত্ব বিস্তর অনেক, এবং অ্যাডিনয়েড থাকে নাকের পেছনে। তো এই টনসিল অপারেশন করলে কণ্ঠনালীর সঙ্গে বেসিক্যালি কোনো রিলেশন নাই, এটা অনেক দূরে। আমি মাঝে মধ্যে মজা করে বলি যে টনসিল অপারেশন করে চোখ নষ্ট হয়ে যাবে কিনা, এটা তো জিজ্ঞেস করলেন না। চোখ তো এর চেয়ে অনেক কাছে। টনসিল অপারেশনের পরে গলা ভেঙে গেছে, এই ঘটনা আমি আমার ক্যারিয়ার লাইফে কোনোদিনও দেখি নাই, কিন্তু এটা বহু বছর আগে এরকম হিস্ট্রিতে ডকুমেন্টেড আছে যে যখন অ্যানাস্থেশিয়া সিস্টেম এত ভালো ছিল না এখনকার মতো, তখন যদি রাফ ইনটিউবেশন বা এক্সটিউবেশনের সময় অনেক সময় গলায় যে পাইপটা দিয়ে অজ্ঞান করা হয়, সেটার ইনজুরির কারণে কণ্ঠস্বরে কিছু পরিবর্তন হতে পারে। সেটা আসলে ভেরি ভেরি রেয়ার, তবে সেটাও সাময়িক, সেটাও সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। তো এই একটা মিসকনসেপশন শত বছর ধরে এটা আমাদের মনের ভেতর লালিত হয়ে আছে যে হয়তোবা তার ভয়েস নষ্ট হয়ে যাবে। আসলে এটা কখনোই হয় না। বরঞ্চ অন্য একটা কথা আমি বলি, যদি অ্যাডিনয়েডের প্রবলেমের জন্য নাক বন্ধ থাকে, সেক্ষেত্রে তার ভয়েসটা হয়, আমরা বলি ডিনেজাল স্পিচ, যে নাক বন্ধ হয়ে কথা বলা যেমন সেরকম, বরং তার নাকটা খুলে যাওয়ার কারণে তার উচ্চারণ আরও সুন্দর হয়। এবং টনসিল মুখের ভেতরে যদি এত বড় বড় দুইটা বড় সাইজের মাংসের টুকরা থাকে, কথাগুলো বের হওয়ার সময় ওটাকে ওই রাস্তা, ওইটাকে পাস করে আসতে হয়, যে কারণে কথাটা স্পষ্ট হয় না। একটা থাকে। এবং নট অনলি দ্যাট, মানে ভয়েসের ক্ষেত্রে বা আদার্স যে কমপ্লিকেশনসগুলো আমরা বললাম, যে তার এয়ার ইনফেকশন হবে কন্টিনিউয়াসলি, সাইনোসাইটিসের প্রবলেম হবে কন্টিনিউয়াসলি, হেডেক হবে, ইভেন তারা ইসকেমিক হার্ট ডিজিজের একটা রিস্ক বেড়ে যাবে, অনেক ধরনের প্রবলেম আছে। তবে অপারেশনের সময় যেহেতু একটা বাচ্চার অপারেশন বেসিক্যালি অনেক বেশি সেন্সিটিভ একটা প্যারেন্টসের জন্য, এখানে অ্যানাস্থেশিয়া থাকে, এবং আমরা বাংলাদেশে এই ধরনের ঘটনা দেখেছি। সো মা বাবার কনসার্নের জায়গাটা কিন্তু ঠিকই আছে। এই জায়গায় লেটেস্ট সায়েন্স এবং সেই সাথে টেকনোলজি এবং আর কি আসলে মা বাবাকে এনশিওর করতে পারে। টনসিল অ্যাডিনয়েড অনেক প্যারেন্টস এসে আমাদের জানতে চান যে এটা কি অজ্ঞান ছাড়া করা যায় কিনা, কারণ অজ্ঞানের ব্যাপারটা নিয়ে সবারই একটা কনসার্ন থাকে। তো প্রথম কথা হচ্ছে যে এই অপারেশন অজ্ঞান ছাড়া করা যায় না, 1 নম্বর। 2 নম্বর কথা, যে অজ্ঞান করলে যেই ভয় ভীতিগুলা, সেক্ষেত্রে আমি বলি যে অজ্ঞান করলে কি সমস্যা হতে পারে। অজ্ঞান করলে বেসিক্যালি তেমন কোনো সমস্যা হয় না, যদি দক্ষ হাতে দক্ষ সেন্টারে ভালো সুযোগ সুবিধাওয়ালা জায়গায় যদি অপারেশন করা হয়, কখনোই কিছু হয় না। এই অজ্ঞান করে অপারেশন করাটা, এটাকে তুলনা করা যায় কাইন্ড অফ প্লেন
জার্নির সাথে। ওকে, প্লেনে ওঠার আগেই সবার চিন্তা যে প্লেন ক্র্যাশ করলে তো বডিও খুঁজে পাওয়া যাবে না, বা এই ধরনের চিন্তা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত কয়টা প্লেন ক্র্যাশ হয়েছে, কয়জন মারা গিয়েছে, ওকে, এইটা নিয়ে খুঁজতে গেলে 2-4 জন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রতিদিন বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, রিক্সা অ্যাক্সিডেন্টে কতজন ইনজুর্ড হয় বা মারা যায় সেটা গুনতে হলে বেশি মহাবিজ্ঞানী হওয়া দরকার নেই। যে কোনো দিনের নিউজ পেপার খুলে প্রতিদিনই বোঝা যায়। কিছু ইনসিডেন্টস দেখা যায়। তো এই অজ্ঞানের ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট মোড, যে একদম সব কিছু সর্বোচ্চ প্রস্তুতি থাকে এবং মাশাআল্লাহ কখনোই কোনো ক্যাজুয়ালিটি হয় না। আমি আমার পেশেন্টদেরকে বলি যে বাচ্চা ঘুমাবে, সময় লাগবে 10 সেকেন্ড। কতক্ষণ? রোগী বলে 10 সেকেন্ড। সে শুধু পড়বে ঘুমের দোয়া, আমরা পড়তে বলি যে পড়েন, ঘুমের দোয়াটা পড়েন আপনি, আল্লাহুম্মা বিসমিকা আমুতাহিয়া। পড়ার সাথে সাথে সে পড়ে শেষ করার আগেই ঘুমায় যায়, আচ্ছা। কারণ যে ইন্ডাকশনের যে ড্রাগটা সেটা উইদিন 10 সেকেন্ড কাজ করে রোগী ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠবে কখন? সার্জারি শেষ হওয়ার 1 মিনিট আগে আমরাও সিগন্যাল দিই, অজ্ঞানী ডাক্তারও ওইভাবে রেডি থাকেন। উইদিন 1 মিনিট আলহামদুলিল্লাহ সব বাচ্চা বা সব মানুষই জ্ঞান ফিরে যায়। তারপর আমরা কিছু ঘুমের ওষুধ দিয়ে রাখি যে পোস্ট অপারেটিভে গিয়ে কিছু সময় ঘুমায়। জাস্ট 1 ঘন্টা পরে দেখা যাবে যে বাচ্চা একদম ঘরে যেভাবে থাকে সেরকম। সে যদি মোবাইল টিপাটিপি করে হাতে দিয়ে দিবেন, দেখবেন যে একটু পরে পুরো নর্মাল, একদম উইদিন হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা এর মধ্যে একদম কমপ্লিট নর্মাল হয়ে যায়। এবং এখন অ্যানাস্থেসিয়া এত ডেভেলপ হয়েছে যে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমার পেশেন্টদেরকে 3 ঘন্টার বেশি হাসপাতালেই রাখা দরকার হয় না। 3 ঘন্টা পরে সবাই চলে যায়। একটা জিনিস অজ্ঞানের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যেহেতু সুযোগ পেয়েছি আমি একটু বলে নিই। গত বছর 2টা বাচ্চা মুসলমানি করতে গিয়ে অজ্ঞান করতে গিয়ে মারা গিয়েছিল। এর মধ্যে একটা বাচ্চা আমার পারিবারিকভাবে আমার পরিবারের সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে ঘটনাটা পুরোপুরি ঘটনা আমি পরে জেনেছি, মূল ঘটনার ক্যাজুয়ালিটির 1 মাস পরে। সেটা কেমন? সেই মানে একটা ছোট বাচ্চা 10 বা 11 বছরের বাচ্চা, খুবই কিউট বাচ্চা মাশাআল্লাহ, খুবই ওয়েল টু ডু ফ্যামিলি এবং সব কিছু খুব ভালো। বাচ্চাকে নির্দেশনা দেওয়া হয় অজ্ঞান করার আগে যে কমসে কম 4 থেকে 6 ঘন্টা না খেয়ে থাকবে, সলিড খাবার, আর মিনিমাম অপারেশনের 2 ঘন্টা আগে লিকুইডও টাচ করবে না। তা আমরা বলি 4 থেকে 6 ঘন্টা আগে থেকে এনপিও, কোনো খাবার দাবার খাবে না। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখা যায় আমাদের দেশে মানুষের ইমোশন বেশি, অনেক ধরনের ভুল চিন্তা কাজ করে। দুনিয়াতে যত অজ্ঞানের ডাক্তার আছে, আমি এটা রোগীদেরকেও বলি যে ওনারা যদি কথা বলতে যদি জানেন, বোবা যদি না হন, একটা কথা বললে উনি এসেও অপারেশন থিয়েটারে রোগীকে বা ছোট বাচ্চাকে একটা কথাই জিজ্ঞেস করেন, আব্বা আপনি কখন খাইছেন, তুমি কখন খেয়েছো শোনা? তখন বলে যে হ্যাঁ আমি তো সকালে খেয়েছি, বা এরকম মানে 4-5 ঘন্টা 6 ঘন্টা আগে একটা টাইম বলে যে এতক্ষণ আগে খেয়েছি। এরপরে কিছু খাও নাই না, কিছু খাই নাই। এটা হচ্ছে সবচেয়ে কমন। অজ্ঞানের ডাক্তার এই একটা কথা জিজ্ঞেস করবেনই করবেন। এটাই সারা পৃথিবীর, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর সকল অজ্ঞান ডাক্তারের এটা প্রধান কাজ। কারণ পেট খালি রাখাটা জরুরি। পেট খালি রাখাটা না থাকলে কি সমস্যা হয় সেটা মেডিকেলের বিষয়, আমি সেদিকে আসবো যদি সুযোগ পাওয়া যায়। কিন্তু মেইন জিনিস হচ্ছে না খেয়ে থাকতে হবে। তো সেই বাচ্চাটার কথা বলছিলাম, সেই বাচ্চাটাকে 12টা থেকে 6টা পর্যন্ত না খেয়ে থাকতে বলেছে। সেই বাচ্চাটা সেদিন স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে তার 12টা টাইম ওভার হয়ে গিয়েছে, সে আর খায়নি। সন্ধ্যা হওয়ার আগে সে কান্নাকাটি হইচই, যে সে তো না খেয়ে থাকতে পারে না, তো সে খাবেই খাবে। তো তার দাদি অথবা গ্র্যান্ডমাদার, দাদি অথবা নানি তাকে অপারেশন শুরুর জাস্ট 10 মিনিট আগে আলাদা রুমে ডেকে 1 প্লেট ভাত খাইয়েছে, মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে বলে দিয়েছে নাতিকে, তুমি কিন্তু বলবা না, কেউ যদি তোমাকে বলে খাইছো কিনা তুমি বলবা যে বলবা না আমি খাই নাই। যদি তুমি বলো যে তুমি খাইছো তাহলে কিন্তু মোটা ইনজেকশন দিবে তোমাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই ঘটনাটার কারণে বাচ্চাটা ভরপেট খেয়ে অপারেশন টেবিলে গিয়েছে। অজ্ঞানী ডাক্তার তাকে 3-4 বার জিজ্ঞাসা করেছে, সে বলছে না আমি খাইনি, আমি তো সকালে খাইছি। তারপরে যখন এই বাচ্চাটা অজ্ঞান করতে গিয়ে ক্যাজুয়ালিটি হয়, দোষটা তখন ডক্টরের কাছে চলে আসে। বাট এই ধরনের মিসকমিউনিকেশন অনেক ধরনের থাকে, এটা আমরা জানি আজ আ ডক্টর। কারণ একটা ডক্টর কোনোদিনও চায় না তার পেশেন্টের কোনো ক্ষতি হোক, প্রশ্ন তো আসেই না। এই কথাটা বলার এবং এই স্টোরিটা বলবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চাই যে, তারপর আমি বলবো যে ডক্টরদেরও আসলে এই জায়গায় কমিউনিকেশনটা একটু বাড়ানো দরকার, বা পেশেন্টকে আসলে যেভাবে দেখেই বোঝা যাওয়ার কথা বা জিজ্ঞেস করে নেওয়া আরেকটু সম্ভব হলে যে সে খেয়েছিল কিনা। আর বাচ্চাদের ব্যাপারে তো ডেফিনেটলি সব মানুষের ব্যাপারে খুবই সেন্সিবল, বাট বাচ্চাদেরটা আসলে ওভার দ্য সেন্সিবল। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে টনসিল এবং অ্যাডিনয়েড নিয়ে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন, অ্যাডভাইস দিলেন। আই হোপ যে দর্শকদের অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে কিছু মেসেজ আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলে এটা আমাদের সার্থকতা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজয় টিভিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, এরই সাথে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে টনসিল এবং অ্যাডিনয়েড যখন মাথা ব্যথার কারণ হবে তখনই আসলে অপারেশনটা করে ফেলতে হবে। আর অ্যাডভান্স সায়েন্স এবং অ্যাডভান্স টেকনোলজি এখন কিন্তু মানুষের সকল প্রতিবন্ধকতাই দূর করে দিয়েছে। আপনাকে রাইট পার্সনের কাছে যেতে হবে এবং রাইট ট্রিটমেন্টটা নিতে হবে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট পার্সনকে নিয়ে স্বাস্থ্য পরামর্শ আবারও ফিরে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।